এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার 58.83%, জিপিএ 5 69,097 জন। উৎসবমুখর পরিবেশে চলছে রাকসু নির্বাচনে ভোট গ্রহণ, কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের ভিড়, অনিয়মের নানা অভিযোগ প্রার্থীদের। চাকসু নির্বাচনে ভিপি জিএস সহ 26 পদের 24টিতেই ছাত্র শিবির সমর্থিতদের জয়, এজিএস পদে জয় পেলেন ছাত্রদল প্রার্থী। শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হচ্ছে আজ, সাংখারপুলের মামলায় সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ। 3 দফা দাবিতে বেলা 12টা পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের আলটিমেটাম, না মানলে 1 দফা নিয়ে যমুনা অভিমুখে যাত্রা। যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার বিভিন্ন এলাকায় চলছে ইসরায়েলি সামরিক অভিযান, মানবিক সহায়তা প্রবেশও কারাকারি। এবং নারী ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, ভারতের বিশাখাপত্তমে বিকেল 3:30টায় শুরু খেলা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। গড় পাশের হার 58.83%, জিপিএ 5 পেয়েছে 69,097 জন। 20 বছর পর ফলাফলের এমন ধস দেখা গেলেও এটি বাস্তব চিত্র বলে মনে করছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির। এদিকে ফলাফল পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। কড়াকড়ি না হলে আরো ভালো ফল হতো বলে জানান তারা। দর্শক, ফলাফল পেয়ে আনন্দে মেতেছে শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুক্তা মাহমুদ। মুক্তা, ফলাফল নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। মনি, আপনি এর আগেও যে প্রেজেন্টার ছিলেন তিনি জানতে চেয়েছিলেন যে শিক্ষার্থীদের আসলে মন্তব্য কেমন, শিক্ষার্থীদের ফলাফল পেয়ে কেমন উচ্ছ্বসিত। এখন আমি শিক্ষার্থীদের কাছে সরাসরি জানতে চাইবো যে তারা এই ফলাফলে কতটা উচ্ছ্বসিত। একটু তোমার কাছে জানতে চাইবো যে ফলাফল তো পেয়েছো, সকাল থেকে অনেক উদ্বেগ উৎকণ্ঠা দেখেছি তোমাদের মধ্যে, এখন ফলাফল পেয়েছো, কেমন লাগছে একটু যদি। অনেক খুশি, এটা খুবই আনন্দের বিষয়। সবগুলো সাবজেক্টে আলহামদুলিল্লাহ A+ আসছে। আমাদের নটরডেম কলেজে সবারই অনেক আনন্দের বিষয়। একটু তোমার প্রতিক্রিয়া যদি জানতে চাই, তোমার রেজাল্ট এবং তোমার ভবিষ্যৎ পরিকল্পনা আসলে। আমি বলবো এই বছর 2025 সালে আমরা 2025 এইচএসসি ব্যাচ আমরা অনেক কিছু ফেস করে আসছি, আমাদের পরীক্ষা শুরু থেকে বিভিন্ন উৎকণ্ঠার মধ্যে আমরা ফেস করে আসছি। সো ওই হিসাবে বলবো যে আমাদের কলেজের শিক্ষার্থীরা, আমরা যারা আছি সহপাঠীরা, আমরা ওই দিক থেকে অনেক বেশি সন্তুষ্ট আমাদের রেজাল্ট নিয়ে। অ্যান্ড ভবিষ্যৎ পরিকল্পনার দিক থেকে যদি বলতে হয়, ইনশাল্লাহ আমরা যে ভর্তি পরীক্ষা যে আমাদের আছে, আমরা তো সবাই ইনশাল্লাহ ভর্তি পরীক্ষায় বসবো। সো আই গেস আমাদের কলেজে যারা শিক্ষার্থীরা আছে, আমরা ওই বিষয়ে টাইপের প্রবলেম ফেস করতে হবে। সো আই গেস ওকে মনি, তাদের ফলাফল নিয়ে কতটা উচ্ছ্বসিত এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটাও তারা জানিয়ে দিল। আরো কিছু শিক্ষার্থী এখানে আছে, তাদের কাছেও জানতে চাইবো যে এবার যেহেতু ফলাফল নিয়ে অনেকেই দুশ্চিন্তার মধ্যে ছিল, কেমন আসলে ফলাফল তারা করে। এবং সকাল থেকে আমি কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীদের মধ্যেই দেখেছি তাদের মধ্যে চিন্তার ছাপ, সেই চিন্তার ছাপ কিন্তু এখন দেখতে পাচ্ছি না। কি ধন্যবাদ। আমার ফলাফল গোল্ডেন A+, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে অশেষ কৃপা। আর ফলাফল পেয়ে আসলে আমি অনেক আনন্দিত, আমার পিতামাতা সকলেই উচ্ছ্বসিত। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি সামনে যেহেতু ভর্তি পরীক্ষা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য চেষ্টা করছি। আমি একজন সৎ যোগ্য বিচারক হতে চাই। শুনলেন যে তারা আসলে ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি হচ্ছে এবং উচ্চশিক্ষার প্রস্তুতি নিয়ে এবং যে যার কর্মক্ষেত্রে সফল হতে চান। তো এই ছিল এখনকার সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। ফলাফল পেয়ে আনন্দে মেতেছে শিক্ষার্থীরা, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মুক্তা মাহমুদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। দীর্ঘ 35 বছর পর ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সকাল 9টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। বিভিন্ন কেন্দ্রে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। এ সময় ভোটারদের হাতে দেয়া অমোচনীয় কালি উঠে যাওয়া সহ নানা অভিযোগ করেন প্রার্থীরা। এর আগে সকাল 7:30টায় রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় থেকে নির্বাচনী কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যালট বক্স কেন্দ্রে নিয়ে আসা শুরু হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্বাচন কমিশনের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
এর ভিতর কোনো ধরনের প্রচারণা করা যাবে না। আপনি এখানে দেখেন ব্যাগের ভিতর চিরকুট নিয়ে এসেছে, তারা হাতের ভিতর চিরকুট ধরিয়ে দিচ্ছে। মেয়েদের হলে দেখলাম যে চিরকুট নিয়ে ঢোকা নিষেধ, কাগজে শুধু বা টিস্যুতে লেখা যাবে, তারা সেটা লিখে লিখে হাতে ধরিয়ে দিচ্ছে। এই যে অমোচনীয় যে কালি, এই কালিটা অলরেডি দেখছেন যে আমার হাত থেকে মুছে গেছে। তো এখানে হচ্ছে যারা ভেতরে আছেন এবং প্রশাসনে যারা আছেন, এটাকে যত দ্রুত সলভ করা যায়, অ্যাড্রেস করা যায় সেটা করতে হবে। আমার পোলিং এজেন্টরা জানাচ্ছে তাদেরকে কিন্তু ছবিসহ ভোটার তালিকা দেখতে দেওয়া হচ্ছে না। ছবিসহ ভোটার তালিকা পোলিং এজেন্টরা যদি দেখতে না পারে তাহলে তারা কিভাবে ভোটার শনাক্ত করবে? এটা কি জাল ভোট নাকি এটা কিভাবে শনাক্ত করবে? কালিটাকে একটু শুকানোর সুযোগ দিতে হবে। আপনার হাতে টেনে দেয়া মাত্র যদি আপনি ঘষতে থাকেন তাহলে যে কোনো কালি আপনার আবছা হয়ে যাবে। পোলিং এজেন্ট যারা ক্যান্ডিডেটরা তাদের পোলিং এজেন্টের কাছেই তালিকা দিয়ে দেয়। প্রিজাইডিং অফিসার তো তাদের সবাইকে তালিকা সরবরাহ করতে পারবে না। দর্শক, রাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন, কাজী শাহেদ ও তারিক রহমান। প্রথমেই যাচ্ছি তুহিনের কাছে। তুহিন, আপনার কাছে জানতে চাইবো যে কেমন চলছে ভোট গ্রহণ এবং প্রার্থীদের কাছ থেকে কি কি অভিযোগ আসছে জানাবেন। মনি, ধন্যবাদ। আপনি জানেন যে রাকসু নির্বাচন সেই 9টায় শুরু হয়েছে, 3 ঘন্টা অতিবাহিত হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি যে অনেকটা সকাল থেকে অনেকটা শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। তবে ভোটারদের যে উপস্থিতি সেটি কিন্তু আসলে আমাদের চোখে ওইভাবে লক্ষ্য করা যায়নি। কারণ হলো যে আমরা দেখেছি যে বিগত নির্বাচনগুলো যেমন ঢাকসু নির্বাচন এবং চাকসু নির্বাচনে যেভাবে শিক্ষার্থীদের যে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সারি, সেই সারিগুলো কিন্তু আমরা লক্ষ্য করিনি। আমরা পিছনে এই মুহূর্তে যেখানে আছি সেখানে কিন্তু শেরে বাংলা ফজলুল হক হলের শিক্ষার্থীরা কিন্তু এখানে ভোট দিচ্ছেন। তবে সকাল থেকে এইভাবে আসলে দীর্ঘ সারি কিন্তু আমরা এই সমস্ত কেন্দ্রগুলোতে দেখিনি, 2-1টি কেন্দ্র ছাড়া 2-1জন করে আসছেন এবং তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে ভোট দিয়ে তারা চলে গেছেন। তবে কেন্দ্রের বাহিরের যে বিষয়গুলো সেটি কিন্তু আমরা দেখেছি যে আসলে ভোট কেন্দ্রের সামনে দীর্ঘ সারি নেই, কিন্তু ভোট কেন্দ্রের বাহিরে ঠিক 100 গজের মধ্যে অথবা 100 গজের দূরত্বে আমরা দেখেছি যে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতি এবং জটলা, যে কারণে আমরা এর আগেই কিন্তু অভিযোগ পেয়েছি। একজন স্বতন্ত্র প্রার্থী কিন্তু তিনি বলছিলেন যে আসলে এভাবে করে নির্দিষ্ট কয়েকটি দলের প্যানেলের যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা বাহিরে জটলা বাজাচ্ছেন এবং তারা এভাবে করে আচরণবিধি লঙ্ঘন করছেন, এমন কিন্তু অভিযোগ তারা করছিলেন। একই সাথে আমরা কিছুক্ষণ আগে বিএনপি ছাত্র দলের যে মনোনীত প্যানেল, সে প্যানেলের ভিপি প্রার্থী তিনি কিন্তু ভোট দেওয়ার পরে তিনিও অভিযোগ করেছেন যে এখানে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। তবে যে বিষয়গুলো রয়েছে তিনি কিন্তু সবচেয়ে জোরালো যে অভিযোগটা করেছে সেটি হলো যে নির্বাচনের পরে যে আঙুলে যে তাদেরকে যে চিহ্নিতকরণ যে কালি দেয়া হয়েছে, অর্থাৎ সেই কালিটির অনেক নিম্নমানের হওয়ায় সেই কালি উঠে যাচ্ছে, যে কারণে একজন প্রার্থী দ্বিতীয়বার ভোট দিতে যাওয়ার যে প্রবণতা এরকম কিছু লক্ষ্য করতে পারেন যে জাল ভোট হতে পারে, এমন কিন্তু তিনি আশঙ্কা করছেন। এজন্য তিনি বলছেন যে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন অথবা নির্বাচন কমিশন তারা কিন্তু আসলে এটি স্থায়ীকরণ যে কালিটি সেটি ব্যবহার করতে পারতেন। যে কালিটি দেয়া হচ্ছে সেই কালিটিতে আসলে দীর্ঘক্ষণ থাকছে না, সেটি উঠে যাচ্ছেন, এই অভিযোগ করছে। তবে আমরা যেটি দেখছি যে বিশ্ববিদ্যালয়ের ভোট কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু হলেও সার্বিক পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি তাহলে যেটি দেখা যাচ্ছে যে আসলে নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ একটি পরিবেশ বজায় রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, একই সাথে কিন্তু আমরা দেখেছি যে বিজিবি এবং সোয়াত বাহিনীকেও কিন্তু এখানে মোতায়েন করে রাখা হয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হতে পারে। সে লক্ষ্যে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত যে প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত অনেকটা শান্তিপূর্ণভাবেই কিন্তু নির্বাচনের ভোট গ্রহণ চলছে। তবে এই নির্বাচনকে ঘিরে আরো তথ্য জানতে আমরা যুক্ত হব, আমাদের সহকর্মী রয়েছেন কাজী শাহেদ, আমরা সরাসরি চলে যাব তার কাছে। শাহেদ। তাইফুর রহমান তুহিন, আপনাকে ধন্যবাদ। আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু ভবনটি নির্বাচন কমিশনের কার্যালয় সেখানে অবস্থান করছি। আমরা যদি দেখি যে কিছুক্ষণ আগেও এখানে মহানগর পুলিশ কমিশনার এবং যে নির্বাচন কমিশনের যারা আছেন তারা এখানে বৈঠকে বসছেন, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এবং আমরা যদি দেখি যে সোয়াত বাহিনী যারা তারাও অবস্থান করছেন। বলা যায় যে এই কাজী নজরুল ইসলাম মিলনায়তনেই মূলত ভোট গণনার কাজটি হবে, ফলে এইটি নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে এবং
কোন পর্যন্ত সমর্থকরা যেতে পারবেন তার যে একটা বাউন্ডারি লাইন সেটি পরিদর্শন করেছেন মহানগর পুলিশ কমিশনার তিনি কিছুক্ষণ আগে, এবং প্রধান নির্বাচন কমিশনারও সেখানে ছিলেন। আমরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যখন কথা বলি তিনি যেটি জানিয়েছেন 2 ঘন্টায় 21 ভাগ ভোট পড়েছে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে বেলা যত বাড়ছে ভোটার উপস্থিতি ততই বাড়ছে। ছেলেদের তুলনায় মেয়েদের হলগুলোতে যে কেন্দ্রগুলিতে তারা ভোট দিচ্ছেন সেগুলোতে ভোটার উপস্থিতি অনেকটাই বেশি। কেউ কেউ বলছেন যে যেহেতু বিকেল 4টা পর্যন্ত ভোট করা হবে ফলে তারা এই দুপুর 2টা বা পর থেকে হয়তো ভোটের যে উপস্থিতি সেটি ছেলেদের হলগুলোতে বা কেন্দ্রগুলোতে বেশিরভাগ দেখা যাবে। আমরা দেখেছি যে মূল প্রার্থী যারা আলোচনায় আছেন তারা প্রত্যেকেই ভোট দিয়েছেন, তবে প্রত্যেক প্রার্থীরই এমন ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী তিনি যেমন অভিযোগ করেছেন, ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফাহিম রেজা তিনিও একই অভিযোগ করেছেন যে অমোচনীয় যে কালি সেটি উঠে যাচ্ছে। এবং আমরা এজিএস প্রার্থী ছাত্রদলের জাহিদ বিশ্বাস এসা তার সঙ্গে যখন কথা বলেছিলাম তিনিও একই কথা বলেছেন যে অমোচনীয় কালি যেটি সেটি উঠে যাচ্ছে, ফলে একজন ভোটারের একাধিকবার ভোট দেওয়ার যে সুযোগ নেওয়ার থাকে সেটি অনেকে নিতে পারেন এমন শঙ্কা তারা প্রকাশ করেছেন। এবং তারা নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগও করেছেন যে এটি যেন দ্রুত সমাধান করা হয়। যদিও গতকাল যখন সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন তখন এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অমোচনীয় কালি নিয়ে প্রশ্ন উঠেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে এমন কিছু হবে কিনা। নির্বাচন কমিশনার কিন্তু তারা নিশ্চিত করেছিলেন যে এরকম কিছু এখানে হবে না এবং অভিযোগ করার সুযোগ রাখবেন না। কিন্তু শেষ পর্যন্ত আজকে সকালে যখন ভোট গ্রহণ শুরু হয় এরপরে যখন ভোটাররা বাইরে আসতে শুরু করেন তখন এই অমোচনীয় কালি হাট থেকে উঠে যাচ্ছে, এই অভিযোগটি সবার কাছ থেকেই শোনা গেছে। তো বলা যায় যে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে। ভোটার উপস্থিতি মেয়েদের হলগুলোর যে কেন্দ্র সেখানে ভিড় বেশি, ছেলেদের একটু কম, তবে শান্তিপূর্ণ পরিস্থিতি চলছে। আমরা আরো খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী তারেক রহমানের কাছে। তারেক। ধন্যবাদ কাজী শাহেদ আপনাকে। আমরা সকাল থেকেই কিন্তু খবরাখবর জানিয়ে আসছিলাম রাকসু নির্বাচনের। আমরা বেশ কিছু কেন্দ্র ঘুরেছি, বুথ ঘুরেছি, আমরা অনেক প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, ভোটারদের সঙ্গে কথা বলেছি, সব মিলিয়ে কিন্তু পরিবেশ ভালো ছিল। তবে দিন যত গড়াচ্ছে তত কিন্তু অভিযোগ আমাদের কাছে আসছে এবং যারা নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব আছে তাদের কাছেও কিছু অভিযোগ আছে। বিশেষ করে বুথের ভিতরে কিছু লিফলেট পাওয়া যাচ্ছে, হ্যান্ডবিল পাওয়া যাচ্ছে এবং ব্যালটের মার্কা থাকে সেগুলো তারা কিন্তু পাচ্ছে বলে আমাদেরকে কাছে অভিযোগ করেছে। আমরা একজন ভিপি প্রার্থীর কাছে আমরা একটু জানতে চাই আসলে কি সমস্যা হয়েছিল, কি অভিযোগ করছিলেন আপনি আমাদের কাছে একটু বলবেন। আচ্ছা, প্রথমত আমরা বুথে দেখেছি যে আমাদের মানে পর্দাঘেরা যে বুথগুলো সেখানে বিভিন্ন সংগঠনের বিভিন্ন প্যানেলের প্রচারপত্র পাওয়া গেছে। এটা আচরণবিধিতে কঠোরভাবে নিষেধ করা আছে, তারপর এটা পাওয়া গেছে। আমরা ব্যাগ থেকে শুরু করে কিছুই ভোট কেন্দ্রে নিয়ে আসার অনুমতি পাইনি। সেখানে হ্যান্ডবিল নিয়ে কিভাবে কেউ প্রবেশ করতে পারে? তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের ব্যবস্থাপনায় একটা বেশ অসঙ্গতি দেখা গেছে, অব্যবস্থাপনার এটা একটা নজির হাজির করা হয়েছে। একই সাথে আমাদেরকে বলা হয়েছিল যে অমোচনীয় কালি দেওয়া হবে। আমি যে ভোট প্রদান করে বের হয়েছি, আমার হাতে যে কালি দিয়েছিল এটা আমি হাত দিয়ে ঘষেই তুলে ফেলতে পেরেছি। আসলে এইভাবে যদি অমোচনীয় কালি মোচনীয় হয়ে যায় তাহলে ভোটের ক্ষেত্রে কতটা টেম্পারিং হবে এ নিয়ে তো একটা বিশাল সংখ্যা তৈরি হচ্ছে। কারণ আমাদের এখানে 100% ভোট কাস্ট হবে না, খুব স্বাভাবিকভাবে ভোটার তালিকার একটা অংশ ফাঁকা থেকে যাবে। সেই অংশটাতে যে কেউ সিগনেচার করে আরেকটা ভোট দিয়ে যেতে পারে। মানে আপনি জাল ভোটের আশঙ্কা করছেন? জি অবশ্যই, এখানে জাল ভোটের আশঙ্কা আমরা প্রথম থেকে দেখছি। নির্বাচন কমিশন না লেভেল প্লেইং ফিল্ড দিতে পারলো, না আচরণবিধি রক্ষা করতে পারলো। ভোট গ্রহণ শুরু করে 2 ঘন্টার মতো হয়েছে, এর মধ্যে এরকম বুথের মধ্যে হ্যান্ডবিল পাওয়া, আমাদের কালি মোচনীয় হয়ে যাওয়া, এরকম অসঙ্গতিগুলো আমরা। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন নারী বিষয়ক সম্পাদিকার কাছে জানতে চাই। আপনি তো বুথে প্রবেশ করেছিলেন, আপনি কিছুক্ষণ আগে নির্বাচন কর্মকর্তাদের কাছে আপনি অভিযোগ করছিলেন, আসলে অভিযোগটা কি স্পেসিফিক ছিল কিনা বা তারা আপনাকে কি বলেছে অভিযোগের বিষয়ে? আমি একজন ভোটার হিসেবে কিন্তু যে ভোট কেন্দ্রে ভোট দিতে যাই, আমি যখন ভোট দিতে যাই তখন গিয়ে কিন্তু দেখলাম যে ভোট সেটা কিন্তু দেয়া আছে। আমাদের যে প্রশাসন বলছে যে তারা মানে স্তরে যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে, তাহলে বুথের মধ্যে যখন এই যে হ্যান্ডবিল বা প্রচারপত্র নিয়ে যখন প্রবেশ করছে এই নির্বাচন কতটা সুষ্ঠু হচ্ছে। আর কি বলবো, আসলে নির্বাচনের যে মানে একটা বুথের মধ্যে যখন আসলে হ্যান্ডবিল পাওয়া যায় সেটা আসলে সব থেকে বড় ন্যাক্কারজনক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমি এটা বলবো সব থেকে ন্যাক্কারজনক একটা ঘটনা যে বুথের মধ্যেই কিন্তু আমাদের যে প্রচারপত্র সেটা পাওয়া যাচ্ছে। আমি কিন্তু ভোটার হিসেবে ভোট দিতে গিয়েই কিন্তু এটা উদ্ধার করেছি এবং তাৎক্ষণিক কিন্তু যে
মনে আপনি শুনছিলেন কি আমরা দুইজন প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু সুষ্ঠু ভোট এবং সুষ্ঠু রেজাল্ট নিয়ে তারা কিন্তু আশঙ্কার কথা জানিয়েছেন। আমরা কিন্তু সিরাজি হোসেন যে অডিটর এই যে ভবন আছে, এই ভবনে সকাল থেকে অবস্থান করছিলাম। এখানে প্রায় 2100 ভোটার রয়েছে, ভোটাররা সকাল থেকে ভোট দিয়েছিলেন। তবে বেলা যত গড়াচ্ছে তত অভিযোগ অভিমান কিন্তু আসতে আছে। শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু ফলাফল নিয়ে তারা আশঙ্কার কথা জানিয়েছেন। তো মনে এই ছিল আমার কাছে এই ছিল আমার কাছে রাকসু নির্বাচনের বেগম রোকেয়া হল থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তাইফুর রহমান, কাজী শাহিদ এবং তারেক রহমান। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। বুধবার বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষে রাতভর গণনার পর ভোর ৫টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মোট ২৬টি পদের ২৪টিতেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী। ভিপি পদে জয়ী হয়েছেন ছাত্র শিবিরের ইব্রাহিম রনি এবং জিএস পদে জয় পেয়েছেন সাইদ বিন হাবিব। এজিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের আয়ুবুর রহমান তৌফিক। ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের পাশে থেকে তাদের অধিকার ও কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন বিজয়ীরা। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে পঞ্চম ও শেষ দিনের যুক্তি উপস্থাপন করছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই যুক্তি তুলে ধরছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন শেষে পাল্টা যুক্তি দেবে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এরপর যুক্তি খণ্ডন শেষে রায়ের দিন নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। এ পর্যন্ত যুক্তিতর্কে সাক্ষ্য বিশ্লেষণ, শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক এনু, সাবেক মেয়র তাপস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের ফোন আলাপ পর্যালোচনা, বিভিন্ন ভিডিও, সংবাদ, ডকুমেন্টারি ও তথ্য প্রমাণ উপস্থাপন করেছে প্রসিকিউশন। এদিকে দুপুরে একই ট্রাইব্যুনালে চাংখারপুলে ৬ জন হত্যার মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন। অন্যদিকে ট্রাইব্যুনাল ২ আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। সরাসরি সম্প্রচার করা হচ্ছে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। Or to submit the matter to the competent authorities for investigation and prosecution. So this provision is similar to the provision as enshrined in section 4(3) of our legislation. I put it in. দুইটা একটা এখানে দিয়ে দাও, একটা ওনাকে দাও। ইন্টারন্যাশনাল বিভিন্ন কোর্টগুলোতে কিভাবে একে ব্যাখ্যা করা হয়েছে, কিভাবে ডিসিশন নেওয়া হচ্ছে, সেটার ব্যাপারে আমরা কয়েকটা জিনিস আপনারা রেফার করছি। মানে এই যে জিনিসটা দিয়েছি, এইটা কভার রেসপন্সিবিলিটির উপরে একটা লেখা। আচ্ছা, মানে এইটার আমি পেজ 161 এটা রেফার করছি, পেজ 161, দ্যাট ইজ দ্য সেকেন্ড পেজ। পেজ 161 এ কমন রেসপন্সিবিলিটি উপরের দিকে হেডিং আছে। মডার্ন কেস ল লিস্ট 3 রিকোয়ারমেন্টস ফর রেসপন্সিবিলিটি অফ এ সুপিরিয়র উইদিন অ্যান অর্গানাইজেশন। 1. The existence of a superior subordinate relationship. B. Superior's failure to take the necessary and reasonable measure to prevent the criminal acts of his subordinates or punish them for those actions. 3. That the superior knew or had reason to know that a criminal act was about to be committed or had been committed. সরাসরি সম্প্রচার করা হচ্ছে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন। আমরা সরাসরি ছিলাম সেখানে। ৩ দফা দাবিতে পঞ্চম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা।
বেলা 12টার মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দিয়েছেন তারা। এর আগে বুধবার বিকেলে শহীদ মিনার থেকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। জনভোগান্তি বিবেচনায় দাবি মেনে নেয়ার আলটিমেটাম দিয়ে মার্চ টু যমুনা ঘোষণা করে শহীদ মিনারে ফিরে যায় আন্দোলনকারীরা। রোববার মূল বেতনে 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে আন্দোলনে নামে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, আলটিমেটামের বিষয়ে কোনো আশ্বাস শিক্ষকরা পেয়েছেন কিনা এবং জানতে চাইবো যে মার্চ টু যমুনা নিয়ে কি বলছেন তারা। দাবি আদায় রয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা এবং তারা কিন্তু এখনো তারা কিন্তু শহীদভাবে অবস্থান করছে। আমরা আপনার সাথে জানতে চাচ্ছি যে আজকে নিয়ে কিন্তু আজকে নিয়ে কিন্তু আছেন যদি তারা মার্চ টু সচিবালয় করেছিলেন, তারা সচিবালয়ের দিকে গিয়েছিলেন, তবে এর মাঝপথে তাদেরকে আটকে দেওয়া হয়েছিল। দেখেছি কিন্তু তারা শাহবাগে গিয়েছিলেন এবং শাহবাগে তারা পুলিশের বাধা পেরিয়ে ব্যারিকেড ভেঙে কিন্তু তারা সেখানে আসলে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। তারা শাহবাগ ঘেরাও করেছিলেন এবং আজকে কিন্তু যেহেতু এখন বেলা 12টা বেজে গেছে, তারা বলেছিলেন যে আসলে 12টার মধ্যে যদি আসলে তাদের দাবি মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে তারা কিন্তু আসলে মার্চ টু যমুনা করবেন। এবং এখন পর্যন্ত কিন্তু এখানে শিক্ষকরা যারা রয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন, তারা কিন্তু এখানে আছেন এবং তারা কিন্তু এখনো তাদের দাবি আদায় অনড় রয়েছে। তারা কিন্তু এখনো বলছেন যে আসলে তাদের বাড়ি ভাড়ার জন্য 20% ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতার জন্য 75% করতেই হবে। এবং এর সাথে তারা যদি বলছেন তাদের এই দাবিগুলো, এই 3টি দাবি তারা চাচ্ছেন, এই দাবির জন্যই তারা ক্লাসরুম ছেড়ে আসলে রাজপথে নেমেছেন এবং তাদের এই দাবি যেন মেনে নেওয়া হয়। এবং তারা কিন্তু যেটি আজকে বলছেন যে যদি দাবি না মানা হয় সেক্ষেত্রে তারা কিন্তু যা একটাই দাবি রাখবে, তখন 3 দফা দাবি বাদ দিয়ে তারা কিন্তু এক দফাতে যাবেন এবং সেটি হচ্ছে জাতীয়করণের দাবি। তো এখন পর্যন্ত কিন্তু এমনটাই এখানে আছে এবং তারা কিন্তু সবাই এখন এখানে উপস্থিত আছেন। আমরা একটু চেষ্টা করব একজন কি দুজনের সাথে একটু কথা বলার, যে আসলে তাদের আসলে এখন পর্যন্ত তারা মানে তাদের দাবি ব্যাপারে আমরা একটু জানবো। ভাইয়া, একটু আমাদের জানাবেন যে আসলে আপনাদের যে দাবিগুলো আছে কেন মানা হচ্ছে এবং দাবি না মানা হলে পরবর্তীতে আপনারা কি করবেন? আপনারা জানেন আমরা এই মাসের 12 তারিখে আমাদের শিক্ষকদের হামলা করা হয়েছিল। সেই হামলাতে আমাদের শিক্ষক অনেক আহত হয়েছে। ওইখানে দাবি মানা হয় না, ওখান থেকে আমাদের বের করে দিয়ে শহীদ মিনারে আমরা আন্দোলন করছি। আজকের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না হয় তাহলে আমরা সারা বাংলাদেশে অসহযোগ আন্দোলন করে তুলবো। আমাদের দাবি হবে এখন 3 দফা, এখন 1 দফা দাবি জাতীয়করণ। আজকে যদি প্রজ্ঞাপন জারি না হয়, আমরা ততটুকু জেনে শুনেছি আমাদের শিক্ষকদের ডেকেছে, ওইখানে যদি আমাদের ভালোভাবে প্রজ্ঞাপন দিয়ে দেয় তাহলে আমরা। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে আসলে তাদের এই 3 দফা দাবি যদি না পথে থাকতে চাচ্ছি না, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে চাই, সেখানেই যেতে চাই। যত দ্রুত সম্ভব তাদের যেন দাবি মেনে নিয়ে তাদের যেন আবারও তাদের ক্লাসরুমে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন সরকার, এমনটাই প্রত্যাশা তারা করছেন। মনি, এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এখন পর্যন্ত সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ করছেন শিক্ষক কর্মচারীরা। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। মিরপুরের কেমিক্যাল গোডাউনে আগুন লাগার 48 ঘন্টা পরও বের হচ্ছে ধোঁয়া। আগুন নিভে গেলেও গুদামের ভেতরের অবস্থা ঝুঁকিপূর্ণ। ধোঁয়ার সঙ্গে বাতাসে ছড়িয়ে পড়ছে বিষাক্ত গ্যাস। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীদের দেখা গেছে ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ করতে। প্রচণ্ড তাপ আর বিষাক্ত ধোঁয়ার কারণে ভেতরে ঢোকা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতি এড়াতে আশেপাশের কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। মাইকিং করে সবাইকে অন্তত 300 গজ দূরে অবস্থান করতে বলছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা বলছেন জনস্বাস্থ্য বিবেচনায় ধোঁয়া পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এলাকা ঘিরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, আগুনের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগতে পারে এবং জনস্বাস্থ্য রক্ষায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাবেন।
48 ঘন্টা পেরিয়ে গেল, আসলে এখন পর্যন্ত আসলে আগুন নিয়ন্ত্রণে আসলেও ধোঁয়া কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন। আপনাদেরকে তো আসলে জানিয়ে রাখি, আসলে গেল মঙ্গলবারে যেই আগুনের ঘটনাটি ঘটে কেমিক্যাল গোডাউনে, সেটি আসলে এক পর্যায়ে ভয়ানক রূপ নেয় এবং 16 জনের প্রাণ হানির ঘটে এখানে। আসলে পুরোদমে একটি শোকের মাতম পুরো এলাকা জুড়ে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, 48 ঘন্টা যেটা বলছিলাম, 48 ঘন্টা পেরিয়ে গেল, ধোঁয়ার যে আচ্ছন্ন পুরো এলাকা জুড়ে আসলে ধোঁয়া উঠছে এবং এটি আসলে কেমিক্যাল রাসায়নিক পদার্থের ধোঁয়া। 7 থেকে 8টি কেমিক্যাল পদার্থের ধোঁয়া একত্রিত হয়ে এইভাবে এখানে পুরো এলাকা জুড়ে উঠছে এবং এখানে সাধারণ মানুষ এবং উৎসুক জনতা ভিড় করার চেষ্টা করছেন এবং দেখার চেষ্টা করছেন। তার সঙ্গে স্বজনরাও রয়েছেন, তারা আসলে দেখার চেষ্টা করছেন আসলে কি হচ্ছে, কি হয়েছে। আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করছি এলাকা, তারা আসলে এক একজন আসলে এক একভাবে বর্ণনা করার চেষ্টা করেছেন। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে কেমিক্যালের পরিস্থিতি এতটাই ভয়ানক যে তারা এখন পর্যন্ত আসলে পুরো দমে ভিতরে কাজ করার যে চেষ্টা, সে চেষ্টা অব্যাহত রেখেছেন, কিন্তু যেভাবে তারা পরিকল্পনা সাজিয়েছিলেন সেভাবে আসলে কাজ করতে পারছেন না। তাদের যে ভুট রয়েছে সে ভুটটি আসলে কেমিক্যালে আচ্ছন্ন হচ্ছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ করার চেষ্টা করছেন, কিন্তু আসলে সেইভাবে কাজ অব্যাহত রাখলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি এখন পর্যন্ত। তারা সাধারণ মানুষকে আসলে বলার চেষ্টা করেছেন যে আসলে 300 গজের বাইরে থাকার জন্য, যেহেতু এই কেমিক্যাল গোডাউন রয়েছে এখানে, কেমিক্যাল গোডাউনের কারণে আসলে এই আগুন এবং পুরো এলাকা জুড়েই আমরা এখন যে কথা বলছি, আমাদেরও আসলে এই যে কেমিক্যাল গোডাউনের এই যে ধোঁয়া আমাদেরও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা সবাই এখানে যারা রয়েছি, কারণ এতটা পরিমাণে ভয়াবহভাবে এই ধোঁয়া আচ্ছন্ন হয়েছে পুরো এলাকা জুড়ে, তা আসলে আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরা লেন্সে। যার কারণে আসলে তারাও বলছেন আসলে শ্বাসকষ্ট, ফুসফুস, হৃদযন্ত্রের মারাত্মক সমস্যা দেখা দিতে পারে এই ধোঁয়ার মাধ্যমে, যা আসলে শারীরিকভাবে মানুষকে অসুস্থ করে তুলবে যে কোনো মুহূর্তে। সবকিছু মিলিয়ে আসলে অনেক চেষ্টার পর আসলে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের কাজ অব্যাহত রেখেছে এবং তারা এখন পর্যন্ত সকাল থেকে আমরা এখানে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, যিনি দায়িত্বে রয়েছেন তিনি এখন কোনো কথা বলেননি আমাদের সঙ্গে। তবে শেষ পর্যন্ত তাদের কার্যক্রম কি চলবে এবং তারা কিভাবে আগাবেন সেটা এখন পর্যন্ত তারা আপডেট জানায়নি আমাদেরকে। তবে আমরা সকাল থেকে যেটা দেখেছি, তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে, সর্বোচ্চ যে চেষ্টা তাদের হাতে যতটুকু চেষ্টা রয়েছে সব চেষ্টায় তারা অব্যাহত রেখেছেন। এ ছিল আসলে শিয়ালবাড়ি থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। মিরপুরের কেমিক্যাল গোডাউনে আগুন লাগার পরবর্তী অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ ভুইয়া।